ভাই আমার না ভয় লাগছে খুব, যদি সত্যি কোনো আত্মা থাকে তাহলে? তাহলে আত্মাদের সঙ্গে অন্তাক্ষরী খেলবো। আর কি মারিস না ভাই, যদি সত্যি আত্মা থাকে তাহলে? হ্যাঁ, তো ওর সঙ্গে লড়ার একটা পথ খুঁজে নেবো আমরা, তুই টেনশন নিস না। কিন্তু কিভাবে? আরে আত্মা যখন সামনে আসবে না, আইডিয়া এমনি মাথায় চলে আসবে। এবার চল চল। না না, আমি যাব না। তুই ভয় পাচ্ছিস ভীতু? আমি ভীতু নই। তাহলে চল ভেতরে, দেখি তোর মধ্যে কত সাহস আছে। চল। কি রে, কি হলো? তুই যে বলছিলিস তুই নাকি ভয় পাস না, তাহলে চল। ঠিক আছে চল। চল না। ভাই কি নিস্তব্ধ না এই জায়গাটা? আমি বলেছিলাম তোকে ভেতরে যাব না, কিন্তু তুই। এই ভিতর ডিম, তুই না কথায় কথায় ভয় পাস না তো? এটা একটা অ্যাসাইলাম ছিল, এক সময় কত লোক থাকতো বলতো এখানে। আওয়াজটা শুনতে পাচ্ছিস? কেউ সিঁড়ি দিয়ে উঠছে মনে হয়। আরে হ্যাঁ ভাই, আওয়াজ তো এদিক দিয়েই আসছে। কিন্তু ভাই কাউকে তো দেখতে পাচ্ছি না। এবার তো আমারও ভয় লাগছে ভাই। আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে, দেখছিস? আচ্ছা, এই আওয়াজটা আমাদের দিকে আসছে না তো? ওই ওই দেখে আসছে। গৌতম, কি হয়েছে অমিতের? বিনীত দাদা, কাল রাতে আমরা বনরাজনগরে যে পুরনো মেন্টাল হসপিটাল যেটা আছে ওখানে গেছিলাম। বনরাজনগরের মেন্টাল হসপিটাল? যতদূর আমি জানি ওটা তো বন্ধ। তোমরা কেন গেছিলে ওখানে? আমরা কয়েকজন বন্ধু মিলে চ্যালেঞ্জ করেছিলাম যে ওখানে আমরা একটা রাত কাটাতে পারবো। কতবার তোমাদের বলেছি এইসব বেকার শর্ত লাগিও না, নিজেদের পড়ায় মন দাও। সরি দাদা। তারপর তারপর কি হলো? তারপর দাদা কারো একটা হাঁটার আওয়াজ পেলাম। তোমরা ছাড়া আর কি কেউ ওখানে ছিল? হ্যাঁ দাদা, সেটাই দেখার জন্য আমরা উপরে যাচ্ছিলাম, ঠিক তখনই কেউ একটা অমিতকে ধাক্কা দিল। ভূত ভূত ছিল ওখানে। লোকে ঠিকই বলে যে ওখানে ভূতেরাই বসবাস করে দাদা। কি সব ফালতু কথা বলছো? আর এইসব ভূত আত্মা টাত্মা কিছু হয় না। এইসব তোমার বন্ধুদের প্ল্যান, তোমাকে ভয় দেখানোর জন্য, যাতে তোমরা শর্ত হেরে না যাও। দাদা, এটা ওদের কাজ নয়, নিশ্চয়ই অন্য কিছু ছিল ওখানে। অন্য কিছু? তোমার ভাই গৌতম এখন কেমন আছে? স্যার, আমার ভাই তো ঠিক আছে, কিন্তু ওর বন্ধু অমিত একটু ভয় পেয়ে আছে। মনে হয় কাল রাত্রের ঘটনাটা ওর মাথার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। বিনীত, তোমার কিছু বলা উচিত ছিল ওকে। কিরকম উদ্ভট শর্ত লাগাচ্ছে এই সমস্ত ছেলেরা। আজকালকার ছেলেমেয়েরা কথা শোনে না স্যার। স্যার আমাকে সাহায্য করুন স্যার। স্যার প্লিজ আমাকে সাহায্য এক করুন। মিনিট, আসুন, বসুন বসুন এখানে। জল নিয়ে এসো। বলুন, কি নাম আপনার? স্যার আমি জুই। স্যার আমার স্বামীর নাম রাহুল, কাল থেকেই নিখোঁজ স্যার। ওর ফোনও লাগছে না স্যার। জানি না স্যার ও কোথায় চলে গেল। জল খেয়ে নিন। আচ্ছা, আপনার স্বামী রাহুল কাল সন্ধ্যে থেকে নিখোঁজ? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো ফোন টোন এসেছিল? কেউ ফোন টোন করেছিল ওনার ব্যাপারে? না, কোনো ফোন আসেনি। আচ্ছা, ওনার কাছে মোবাইল তো নিশ্চয়ই আছে। হ্যাঁ ওই নাম্বারটা আমাকে দিন। স্যার, 16440787। ফোন করো। হ্যাঁ স্যার। আচ্ছা, শেষবার কখন কথা হয়েছিল আপনার স্বামী রাহুলের সঙ্গে? স্যার কালকে যখন ও অফিসে ছিল তখন কথা হয়েছিল, তারপরে আর বাড়িতেই আসেনি। রাহুল বাবু কোথায় কাজ করেন? স্যার টিস্টো নামের এক অ্যাড এজেন্সি আছে। আচ্ছা, টিস্টো অ্যাড এজেন্সি। হ্যাঁ স্যার। দেখুন, একদম চিন্তা করবেন না, আপনার স্বামীকে আমরা খুঁজে বের করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, স্যার মোবাইল কোম্পানি থেকে রাহুলের মোবাইলের লোকেশন জানা গেছে। কোথায় আছে? স্যার ওর মোবাইল বনরাজনগরের একটা পুরনো বন্ধ হয়ে যাওয়া অ্যাসাইলামে আছে। বনরাজনগরের মেন্টাল হসপিটাল? স্যার কাল রাতে গৌতম আর অমিত তো ওখানেই গেছিল। গৌতম আর অমিত দুজনেই কালকে রাত্রে বনরাজে পড়ে থাকা মেন্টাল অ্যাসাইলামে গিয়েছিল। আর জহির স্বামী রাহুলের মোবাইল ফোনের লাস্ট লোকেশনও বনরাজনগরই দেখাচ্ছে। এর রহস্যটা আসলে কি? বনরাজনগর অ্যাসাইলাম। কিরকম অদ্ভুত জায়গা। ওই রাহুলকে আমরা এখানেই পাবো। ওর ফোনের লাস্ট লোকেশন এখানেই দেখাচ্ছে, এই বন্ধ অ্যাসাইলামেই। খুঁজতে হবে। ফেডরিক, তুমি ওদিকটা যাও। পঙ্কজ, তুমি ওদিকটায়। মুখ বেঁকাবে না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি স্যার। তুমি ওদিকটা যাও, আমি এদিকটা যাচ্ছি। হ্যাঁ, সাবধানে। ভুলভাল জায়গায় সবসময় আমাকেই নিয়ে আসে কেন?
নিখিলও তো ছিল, ওকে সাথে নিয়ে যেতে পারতো, কিন্তু না। হট সিটটায় সবসময় আমায় বসতে হয়। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন স্যার, এখানে কেউ আছে? কি হয়েছে কি? কি হয়েছে? হ্যাঁ, স্যার আমি না এখানে একটা মানুষের ছায়া দেখেছি স্যার। ছায়া দেখেছো? চল, ছায়া দেখেছে, চলো গিয়ে দেখি কে আছে এদিকে। কেউ নেই। এই রাহুল নয় তো? এই ফটো দেখাও, জুহি যেটা দিয়েছে। এ তো রাহুলই। স্যার কি খারাপ ভাবে ঘাটটা ভেঙেছে। যে করেছে না সে খুব শক্তিশালী লোক। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি যদি সেটা বলি এখন। ফেডরিক, তুমি চুপ করো। যার ছায়া দেখা গেছিল সেই খুনি, সেই খুন করেছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার। এটা হতে পারে রাহুলের ক্যামেরা। স্যার, রাহুল যদি এই ক্যামেরায় শুটিং করে তাহলে হতে পারে ওই খুনির রেকর্ডিং এখানে আছে। চেক করো। দরজা বন্ধ করার শব্দ পেলাম, তার মানে কেউ আছে, দেখতে হবে। দেখো তো আওয়াজটা কোত্থেকে আসছে। স্যার, এখানে লাইট জ্বলছে, মনে হয় কেউ থাকে এখানে। হ্যাঁ, এই এই ওঠো। কে তুমি? এখানে কি করছো? আমি এখানেই থাকি। আমার বউ মারা গেছে, ছেলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি ভিক্ষে করে কোনো রকমে পেট চালাই। আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছে? ও তো লজ্জা হওয়া উচিত। এখানে একটা খুন হয়েছে। খুন? এখানে এই বিল্ডিং এ। তুমি কি খুন হতে দেখেছিলে বা খুনের ব্যাপারে কিছু জানো? কাল আমি কিছু মানুষের চেঁচামেচি শুনেছি। ওই হট্টগোল? হ্যাঁ, কয়েকটা লোক মদ খেয়ে চিৎকার চেঁচামেচি করছিল। আমি ভেবেছিলাম কেউ হয়তো মদ খেয়ে ফুর্তি করছে, তাই পাত্তা দিইনি। আচ্ছা, এখানে কোনো মেয়ে আসা যাওয়া করে? মেয়ে? ওই মরে যাওয়া মেয়েটা নার্স। নার্স? ও নার্স? হ্যাঁ, ও রক্ত পিপাসিনী। ও তার বদলা নেবার জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। রক্ত পিপাসিনী আত্মা। আত্মা। কে হতে পারে এত শক্তিশালী লোক যে অমানুষের মতন মেরেছে রাহুলকে? স্যার, হ্যাঁ, ফুটেজ রেডি। দেখাও। পজ করো, একটু পজ করো। যারই ছায়া এটা, সে মাথায় কিছু পড়েছে, টুপির মতন কিছু। নার্সরা মাথায় যে ধরনের টুপি পরে থাকে ঠিক ওই ধরনের। হ্যাঁ স্যার, ওই বয়স্ক ভদ্রলোকও তো বলছিল যে অ্যাসাইলামে একজন নার্স আসেন। একটু আগে থেকে প্লে করো। স্যার, স্যার রাহুল কারোর সঙ্গে কথা বলছে। হ্যাঁ, ও কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু কার সাথে, কি বলছে ওরা? নিখিল, আওয়াজটা একটু পরিষ্কার করে শোনাও তো। জানা তো যাবে যে রাহুল কি বলতে চাইছে আর ওখানে কি বা হয়েছে। স্যার, হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে? স্যার ওই পুরনো মানসিক চিকিৎসা কেন্দ্র অ্যাসালামের পুরো ইতিহাসটা জানতে পেরে গেছি। ইতিহাসটা কিরকম? আজ থেকে 13 বছর আগে 2000 সালে ওখানে একজন পেশেন্ট একটা নার্সকে খুন করেছিল। তখন থেকে লোকেদের মধ্যে গুজব জন্মায় ওই নার্সের আত্মা অ্যাসাইলামের মধ্যে ঘুরে বেড়ায়। ও, তাহলে এই ব্যাপার। নার্সের আত্মা? সচিন, এখানে কোনো নার্সের আত্মা টাত্মা নেই। অন্য কেউ আছে, কোনো মহিলা যে নার্সের টুপি পরে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সে নার্সের আত্মার সুযোগ নিচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার আওয়াজ পরিষ্কার করে দিয়েছি। স্যার, রাহুলের আওয়াজ তো বোঝা যাচ্ছে, কিন্তু ও কার সঙ্গে কথা বলছে সেটা বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, ওর কথাটাই শুনি। মহেশ? রাহুল
কোনো মহেশের নাম করছে, তার মানে হলো রাহুল মহেশ নামে কারোর সাথে কথা বলে যাচ্ছে। স্যার এই রাহুলকে কি এই মহেশ মেরেছে? হতে পারে। মহেশ, রাহুলের কথা শুনে মনে হচ্ছে ও মহেশকে দেখে চমকে উঠেছিল। এর মানে হলো রাহুল আর মহেশ একে অপরকে চিনত। রাহুলের অফিসে গিয়ে দেখতে হবে এই মহেশটা আসলে কে। হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করবেন আপনারা? আপনি কে? আমি হলাম এই অ্যাড এজেন্সির ক্রিয়েটিভ হেড। আমরা সিআইডি থেকে আসছি। আপনার এই অফিসে রাহুল কাজ করতো, তার ব্যাপারেই জানতে এসেছি আমরা। রাহুল আমাদের জন্য অ্যাড ফিল্ম বানাতো, সব থেকে ভালো অ্যাড ফিল্ম ডিরেক্টর ছিল। খুব খারাপ হয়েছে ওর সাথে। আপনারা কি করতে এসেছেন? দেখুন, মানুষের শত্রুর সংখ্যা তার সফলতার সাথে ধীরে ধীরে বাড়তে থাকে। আপনি আমাকে এটুকু বলুন যে এই অফিসে রাহুলের কোনো শত্রু ছিল? এমন কেউ ছিল যে ওর সাফল্যকে হিংসা করতো? না, একেবারেই না স্যার। দেখুন, আমরা এখানে সবাই মিলে একটা পরিবারের মতনই কাজ করি। এখানে কারোর সঙ্গে কারোর হিংসা বা শত্রুতা কিছুই নেই। সবই কথার কথা। বেশিরভাগ সময় কোনো কাছের মানুষ বা কোনো বন্ধুর সফলতায় মানুষের ঈর্ষা হয়, তাই তো? দেখুন, আমি আপনার ভাবনা অস্বীকার করছি না, কিন্তু রাহুলের সাথে এখানে কারোরই কোনো শত্রুতা ছিল না। মহেশের সাথে? মহেশ? কোন মহেশ? কে মহেশ? এই অ্যাড এজেন্সিতে মহেশও তো কাজ করে, তাই না? না, একেবারেই তো না। রাহুলের মুখ থেকে কখনো মহেশের নাম শুনেছেন? না, কখনোই না। এই রাহুলের কোনো ডেস্ক এখানে আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। আমরা কি দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন না, দেখাচ্ছি। আচ্ছা, রাহুলকে ওয়ান্ডাকনগরের পুরনো অ্যাসাইলামে এই এজেন্সি থেকেই পাঠানো হয়েছিল? না, আমরা ওকে পাঠাইনি। এটা ছিল রাহুলের ডেস্ক। আচ্ছা, এটা বলুন যে বিগত কিছুদিন ধরে রাহুল কোনো ব্যাপার নিয়ে টেনশনে ছিল? হ্যাঁ, গত কয়েক মাস ধরে খুব বেশি ছুটি নিচ্ছিল। মাসে 4-5টা ছুটি তো নিতই। তো এই 4-5টা ছুটি কেন নিত? সেটা তো আমি বলতে পারবো না। আমি অনেকবার জানার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারও কথা ঘুরিয়ে দিত। ও আমাকে কখনো ঠিকঠাক উত্তরই দেয়নি। উত্তর পেয়ে গেছি। এই দেখুন স্যার, রাহুলের ছুটি নেওয়ার কারণ এইটা। রেড গ্রেপস প্রোডাকশন। রাহুল মানে এই অ্যাড এজেন্সিতে কাজ করতে করতে এর নিজের প্রোডাকশন হাউসও খুলে ফেলেছিল। রাহুল নিজের প্রোডাকশন হাউস খুলেছিল, আর এটা আমরা জানি না। হতে পারে যে নিজেরই কোনো শুটিংয়ের জন্য ও অ্যাসাইলামে গেছিল। কিন্তু এই ব্যাপারে ও আমাদের কখনো কোনো হিন্টও দেয়নি। সেটা জানতে দেবে কি করে? যদি আপনারা জানতে পারতেন যে রাহুল নিজের প্রোডাকশন হাউস খুলে বসেছে, তাহলে কি এই অ্যাড এজেন্সি ওকে অ্যাড ফিল্ম বানাতে দিত? সেটাও বানানোর দেখো তো সচিন, আর কিছু পাওয়া যায় কিনা। স্যার আর কিছু তো নেই। এই দেখুন, এই ডায়েরিটা পেয়েছি। রাহুলের পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি। দেখি একবার শেষ কার সঙ্গে দেখা করেছিল রাহুল। আইওসি। আচ্ছা, এই আইওসিটা কি? এটা তোমাদের কোনো ক্লায়েন্টের কোম্পানির নাম না তো? আগে না, আমার কোনো ক্লায়েন্টের কোম্পানির নাম আইওসি না। চলো এই রাহুলের প্রোডাকশন হাউস থেকেই খবর নেওয়া যাক আইওসি আর এই মহেশের ব্যাপারে। মিস্টার সুরেশ, সিআইডি। আমার সঙ্গে আপনাদের ফোনে কথা হয়েছিল। আচ্ছা, আইওসি। স্যার আইওসি কি সেটা তো জানি না, কিন্তু মহেশ তো রাহুল স্যারের অ্যাসিস্ট্যান্ট ছিল। মহেশ রাহুলের অ্যাসিস্ট্যান্ট ছিল? একবারই মহেশকে ডাকো। স্যার রাহুল স্যার ওনাকে 1 মাস আগেই কাজ থেকে বের করে দেয়। চাকরি থেকে বার করে দিয়েছিল? কিন্তু কেন? স্যার কারণটা উনি কাউকেই জানাননি, কিন্তু স্যার একটা শোনা কথা শুনেছি যে মহেশ ওনার ক্যামেরা আর তার কিছু জিনিসপত্র চুরি করে নিয়েছিল, সেই জন্য। ও, তাহলে মহেশ প্রতিশোধের জন্য রাহুলকে খুন করেনি তো? আচ্ছা, এই বনরাজনগরের বন্ধ অ্যাসাইলামে রাহুল কি করতে গেছিল? স্যার ওখানে কিছু শুটিং এর কাজ চলছিল। কিসের শুটিং? আসলে রাহুল স্যার একটা ডকুমেন্টারি ফিল্মের উপর শুট করছিলেন। উনি এমন সব ভয়ঙ্কর জায়গায় গিয়ে শুট করতেন যেখানে ওনার মনে হতো যে ভূত আছে। আত্মার ওপরে ডকুমেন্টারি? তো কার জন্য তৈরি করছিল ফিল্মটা? স্যার এরকম ডকুমেন্টারি ফিল্মের প্রশংসাকারী অনেকেই রয়েছেন। কিন্তু ওই জায়গাটাতেই শুটিং করার কি দরকার ছিল? স্যার মহেশের কথায়। তো এটাতেও হাত আছে মহেশের। স্যার মহেশ একদিন এমন সব ফুটেজ শুট করে এনেছিল যেটা দেখে রাহুল স্যারের মনে হয়েছিল যে ওখানে ভূত টুত আছে। আমরা কি ওই ফুটেজ দেখতে পারি? হ্যাঁ স্যার। স্যার দেখুন। এক মিনিট পজ করুন। একটা মেয়ে দেখছি, একটু জুম করুন তো ওখানে। দেখলো সচিন, কাছেও মেয়েটার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। রাহুলের ভিডিও রেকর্ডিং এও তো একটা মেয়ে ছিল, তাই না? হ্যাঁ স্যার, মনে হচ্ছে এই মেয়েটা মহেশের সাথে যুক্ত আছে। এরা দুজনে মিলেই রাহুলকে খুন করেছে। এই সমস্ত প্রশ্নের উত্তর ওই মানসিক চিকিৎসা কেন্দ্রেই পাওয়া যেতে পারে।
ওই খুনি এখানে আসবে নিশ্চয়ই। স্যার আপনি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছেন যে ও আবার ফিরে আসবে? সেটা এই কারণে পঙ্কজ, ওই খুনি এখানে আরো দুবার এসেছিল, একবার রাহুলকে মারতে আর দ্বিতীয়বার যখন অমিত আর গৌতম এখানে কিন্তু এসেছিল। ওর বারবার এখানে আসার একটাই কারণ হতে পারে, কোনো এমন প্রমাণ তো নিশ্চয়ই আছে যেটা ও লুকোতে বা নষ্ট করে দিতে চাইছে। এক্স্যাক্টলি। আর যদি এখনো পর্যন্ত প্রমাণটা না পায় তাহলে আবার আসবে প্রমাণ লোপাট করতে। ওই দেখুন স্যার, রক্ত পিপাসিনী নার্স। এবার এর পিপাসা জেলেতেই মিটবে। মেইন হলেতে যাই, চলো। আরে এইমাত্র তো এখানেই ছিল, কোথায় গেল? এটা তো ওই লোকটার আওয়াজ যে এখানে থাকে। ওপরে চলো। ওপরে কে করেছে ওই এসব? নার্সের আত্মাটা আমাকে ছাড়বে না, মেরে ফেলবে আমাকে। কোনো আত্মা টাত্তা নয়, কেউ ভেবে চিন্তে খেলা করছে। আজ ওর খেলা শেষ করবই। পঙ্কজ, ওকে বাইরে নিয়ে যাও। হ্যাঁ স্যার। বিনীত, এই ঘরটাকে ভালো করে তল্লাশি করো। কোনো তো কারণ আছে যে খুনি এই বয়স্ক লোকটিকে মারতে চায়। ইয়েস স্যার। স্যার এই দেখুন, এই খামটা এখানে রাখা ছিল, এর মধ্যে রাহুলের নাম লেখা আছে। রাহুলের নাম? এই খামটা আইওসি ল্যাব থেকে পাঠিয়েছে। এক মিনিট, রাহুলের ডায়েরিতে আইওসি ল্যাবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টে কথা লেখা ছিল না? স্যার খুনি আবার এই খামটা বারবার খুঁজতে এখানে আসছে না তো? দেখি এর ভেতরে কি আছে। হোয়াট? একটা মেয়ের হাড়ের টুকরোর ফরেনসিক রিপোর্ট? এটা আবার কি নতুন নাটক? একটা মেয়ের হাড়ের ফরেনসিক রিপোর্ট এই বয়স্ক লোকটির ঘরে কি করছে? স্যার এটা রাহুলের লাশের পাশে আবার পাওয়া যায়নি তো, যেটাকে উঠিয়ে ও এখানে নিয়ে এসেছে? হতে পারে বিনীত। আবার এটাও হতে পারে যে রাহুলের মৃত্যুর আগে এই খামটা নিয়ে এখানে লুকিয়ে রেখে যায়। ওই সময় এই বয়স্ক লোকটি হয়তো ঘরে ছিল না। মনে হয় এটাই হয়েছিল। না হলে জিজ্ঞাসাবাদের পর ওই লোকটা আমাদের খামের ব্যাপারে নিশ্চয়ই বলতো, কিন্তু এ কিচ্ছু বলেনি। হ্যাঁ বিনীত, এই ব্যাপারটাও ঠিক। আইওসি ল্যাব থেকে হাড়ের টুকরোটা শালুকে স্যারকে পাঠিয়ে দাও। স্যার দরজা ভেঙে দেবো? আরে একটু তো দাঁড়াও। দয়া স্যার যে কোনো মানুষকে অন্তত 2 মিনিট সময় দেন। হয়তো কেউ খাবার খাচ্ছে, বাথরুমে গেছে, কিন্তু তুমি দরজা দেখলেই মুড়ে চলে আসো। ভেঙে ফেলি? সরি স্যার, ওই দয়া স্যারের দরজা ভাঙার গল্প এত শুনেছি যে দরজা দেখলেই আমার ভেতরটা কি? কেমন একটা, এটা কি? স্যার কন্ট্রোল থাকে না একদম। কন্ট্রোল করো। হ্যাঁ নাও নিজের কারিগরি দেখাও। স্যার পঙ্কজ, দরজা ভাঙার খুশিটা দেখলে চোখে মুখে? ঘরটা তো পুরোপুরি খালি, দেখো ভালো করে কি পাওয়া যায়। স্যার রাহুলের খুন করার পর মহেশ পগার পার হয়ে যায়নি তো? পালিয়ে যাবে কোথায়? এই ঘরেই এমন কিছু প্রমাণ খুঁজে বার করব যেটা দিয়ে আমরা ওকে খুঁজে পাবো। একটা কাজ করো, ভালো করে দেখো কোথাও যেন ফাঁক না যায়। স্যার স্যার মহেশের কাভার থেকে এই ব্যাগের ভেতর ক্যামেরা আর এই ট্রাইপডটা পেয়েছি। এগুলো ওই জিনিসগুলো না তো যেটা রাহুলের অফিসের থেকে চুরি হয়েছিল? হ্যাঁ স্যার, সেটাও হতে পারে। আর এই জিনিসগুলোর জন্যই রাহুল মহেশকে অফিস থেকে বার করে দিয়েছিল। স্যার এটা দেখুন, একটা মেয়ের ফটো পাওয়া গেছে আর পিছনে ওর নাম লেখা আছে, মধুমিতা। ও মাই গড, এটা তো সেই মেয়েটা যাকে আমরা অ্যাসাইলামের ফুটেজে দেখলাম। তার মানে রাহুল যে ডকুমেন্টারির ফুটেজ শুট করেছিল পাগলা গারদে আত্মাদের ব্যাপারে, তার মানে সব ফুটেজ মিথ্যে ছিল? হ্যাঁ স্যার মধুমিতা আর মহেশ দুজনে মিলে এই ঝামেলাটা করেছে। মনে তো এরকমই হচ্ছে। মধুমিতার নাম্বারটা ট্রাই করে দেখি। ফোনটা তো বন্ধ। যে কোনো মূল্যে মহেশকে খুঁজে বার করতে হবে। একবার এই মধুমিতাকে খুঁজে পেয়ে গেলে মহেশ নিজে থেকেই আমাদের জালে ধরা দেবে।
মহেশ আর মধুমিতা, এই মহেশ আর মধুমিতাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতেই হবে। আর ওই মেয়েটার ব্যাপারে কি জানা গেল? যার হাড়ের টুকরোর পরীক্ষা রাহুল এই আইওসি ল্যাবে করিয়েছে। না স্যার, এখনো তো কোনো খবর পাইনি। স্যার, এই রিপোর্টটা চুরি করার জন্য ওই খুনি মনে হয় অ্যাসাইলামে গেছিল, কিন্তু ও সেটা হাতে পায়নি। হ্যাঁ, ও কি করে জানবে? এই রিপোর্টটা যে আমাদের কাছে আছে, এই খুনি এটা জানে না যে সিআইডির কাছে একটা ছোট্ট প্রমাণও অনেক গুরুত্বপূর্ণ টার্গেটে পৌঁছতে গেলে। স্যার, এই মহেশই রাহুলকে খুন করেছে নিশ্চয়ই। বাড়িতে দেখতে পেলাম না, আর ওর ফোনও বন্ধ। ওই মহেশ বাড়িতে নেই, তার উপরে ওর ফোনটাও বন্ধ, আর মধুমিতার ফোনটাও তো বন্ধ দেখছি। একটা কাজ করো, এই রাহুল যেখানে যেখানে গিয়ে ওর ডকুমেন্টারি শুটিং করেছিল না, সেখানে যাও আর খোঁজ করো, দেখো আর দেখো ও কোথায় হাড়ের টুকরো পেয়েছিল। স্যার, এই হলো প্রথম বাড়ি। আগে বলুন, আপনারা কাকে চান? আমরা সিআইডি অফিসার, আপনার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কি ব্যাপারে? ওই ডকুমেন্টারি ফিল্মের ব্যাপারে, যেটা রাহুল আপনার ঘরে শুট করছিল। ও, এই ব্যাপারে সবসময় আমাদের বাড়ির ছাদ থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসে। বাড়ির ছাদ থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসে? হ্যাঁ, ওই আওয়াজটা কিসের ও সেটাই খোঁজার চেষ্টা করতো। স্যার, আমি অনেকবার অনুভব করেছি যে আমাদের এলাকায় বিড়ালের আত্মা ঘুরে বেড়ায়। বিড়ালের আত্মা? হ্যাঁ স্যার, এই তো গত বছরের ঘটনা। একটা বিড়াল ট্রাকের তলায় চাপা পড়ে, তারপর থেকে ওই বিড়ালের কান্নার আওয়াজ সারা এলাকার মানুষ শুনতে পায়। দাদা, এই আত্মা টাত্মা কিছুই হয় না, তার উপরে আবার বিড়ালের আত্মা, এসব আপনার ভ্রান্ত ধারণা। অমাবস্যা রাতে আমার সামনের বাড়ির ছাদটার উপরে একটা ভূতকে দেখেছিলাম। খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল ওটাকে। আমাবস্যার রাতে তো এমনিতেই আলো কম থাকে, আপনি কোনো আত্মাকে নয় অন্য কোনো লোককে হেঁটে যেতে দেখেছেন। এখনো পর্যন্ত কোনো তো ক্লুই খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পঙ্কজ, এটা তো সত্যি কথা। এই জন্য তো আমারও রাগ হচ্ছে, আজকের তারিখেও মানুষ এত অন্ধবিশ্বাসে বিশ্বাসী। স্যার, শেষ বাড়িটা সুমিতের আর ওর স্ত্রীর নাম উদিতা। সুমিত আর স্ত্রী উদিতার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি, মধুমিতার ফোন ট্রেস হয়ে গেছে এই এলাকাতেই? স্যার, এটা তো খুব ভালো খবর। তাহলে তো এই মহেশকে আমরা সহজেই ধরতে পারবো। ওকে স্যার, আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি। এখানেই ট্রেস হয়েছিল মধুমিতার মোবাইল। দরজা তো খোলা। স্যার, চিৎকারের আওয়াজ। স্যার, কোথাও মধুমিতা তো। ও মাই গড, এটা তো মধুমিতাই। স্যার, রাহুলকে খুন করার পর মহেশ মধুমিতাকেও মেরে দিয়েছে। মনে তো তাই হচ্ছে। কাট কাট। হ্যাঁ, কি হচ্ছেটা কি এসব? কারা আপনারা? হ্যাঁ, আর এখানে কি করছেন? ভালো হলো আপনি নিজেই চলে এসেছেন অ্যারেস্ট হওয়ার জন্য। দুটো খুন করেছেন আপনি। এক মিনিট, এখানে কোনো খুন টুন হয়নি, শুটিং চলছে। মধুমিতা, ওটো আর বলো এদের। মধুমিতা, হ্যাঁ স্যার। তুমি আবার ঘুমিয়ে পড়েছিলে? না স্যার, এরা অ্যাক্টার্স নয় স্যার। আমি তো ভাবলাম আমাকে না জিজ্ঞেস করে সিনটা পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন তো এনার জীবনে এবার সিআইডি আনবে। আপনারা সিআইডি থেকে আগে এসেছেন? হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। কিন্তু স্যার, আমরা তো কোনো আইন ভাঙিনি, আর এখানে আমরা পারমিশন নিয়ে শুট করছি। আমি সবকিছু জানি যে তোমরা কি করছিলে। সবকিছু? হ্যাঁ, সবকিছু। এই ডকুমেন্টারি শুট করার অজুহাতে এই যে অন্ধবিশ্বাসটা ছড়াচ্ছ না, সেটা সবকিছু জানি আমরা। ওই অ্যাসাইলামেও শুটিং তুমি করছিলে। কিন্তু স্যার, আর আমরা এটাও জানি যে রাহুলকে তুমি খুন করেছো। তুমি। এসব মিথ্যে, সব বাজে কথা স্যার। সব বাজে কথা বিউরোতে গেলে বুঝতে পারবে। স্যার, আপনি মিস্টার সুমিত? হ্যাঁ, আমার নাম সুমিত। আপনারা কি আমার ব্যাংক থেকে লোনের জন্য এসেছেন? না না, লোন টোন কিছু না, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কে এসেছে সুমিত? না না, কেউ না। তুমি এভাবে উঠে এলে কেন? ডক্টর তোমাকে বিশ্রাম নিতে বলেছেন। তেষ্টা পাচ্ছিল। তো আমায় বলতে না, আমি দিয়ে দিতাম। চলো রেস্ট নাও, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও, বিশ্রাম করো। সরি, আসলে আমার ওয়াইফের শরীরটা ঠিক নেই। কি হয়েছে? সেরকম গুরুতর কিছু না, কিন্তু আয়রন একটু কম, এই জন্য একটু দুর্বল আছে। ডক্টর ওষুধ দিয়েছেন, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার, সিআইডিরা এখানে এসেছেন, এখানে তো সব ঠিক আছে। মিস্টার সুমিত, কিছু সপ্তাহ আগে একজন রাহুল কুমার আপনার বাড়িতে ডকুমেন্টারি শুট করেছে, এটা জানার জন্য যে আপনার বাড়িতে আত্মা আছে না নেই। ও, ওই ডকুমেন্টারি বিষয়ে আপনারা এসেছেন? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি মিস্টার রাহুলের মার্ডার হয়ে গেছে। হোয়াট? রাহুল খুন হয়ে গেছে? কি করে? কে করলো এটা?
হ্যাঁ, তারই এনকোয়ারি চলছে আর সেটারই খোঁজ খবর করছি আমরা। মিস্টার সুমিত, আপনি তো একজন পড়াশুনো জানা লোক, তাও আপনি ভূত প্রেতে বিশ্বাস রাখেন? স্যার, কারোর পড়াশোনা জানা না জানার সঙ্গে তফাৎ হয় না স্যার। যদিও আমার পুরো বিশ্বাস যে আত্মা বলে কিছু নেই। এই জন্যই তো রাহুলকে ডেকেছিলাম আমি, যাতে ও এই ঘরে শুট করে আমার ওয়াইফের ভ্রমটা দূর হয়। ভ্রম? কিরকম ভ্রম? উদিতা সবসময় এই ঘরে একলা থাকলেই আওয়াজ শুনতে পায়, আর ওর মনে হয় কি যে কোনো আত্মা এখানে আছে যে ঘাটি গেড়ে বসে আছে। এই জন্য আপনি রাহুলকে বলেছিলেন যে এখানে শুটিং করতে, এটা জানার জন্য এখানে আত্মা আছে না নেই। এক্স্যাক্টলি। আর যেমনটা আমি বিশ্বাস করতাম, এই ঘরে কোনো আত্মা টাত্মা পাওয়া যায়নি। মিস্টার সুমিত, আপনার আপত্তি না থাকলে আমরা আপনার বাড়ির তল্লাশি করতে পারি? স্যার, আসলে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর আমি অলরেডি লেট হয়ে গেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই তল্লাশি আপনি অন্য কোনো দিন নিতে পারেন? না না, মানে 5-10 মিনিট লাগবে। স্যার, একটা রিকোয়েস্ট, ওই যেমন আমি বললাম যে আমার ওয়াইফের শরীরটা ঠিক নেই, ওর যাতে কোনো অসুবিধা না হয়। না না, তার দিকে আমরা দৃষ্টি রাখবো। এই ফটোতে আপনি আর আপনার স্ত্রী ছাড়া এই নেহা স্যার। নেহা? হ্যাঁ, এখানে পেইং গেস্ট হিসেবে থাকতো। খুব বন্ধুত্ব আছে দেখছি আপনার স্ত্রী আর নেহার মধ্যে। আপনি ঠিকই ধরেছেন, নেহা আর ওর ভালো বন্ধুত্ব ছিল। ইনফ্যাক্ট সেপ্টেম্বর 2012-তে যখন নেহা মুম্বাইতে আমাদের ওখানে থাকতে আসে, সে সময় নেহা আর উদিতার মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায়। কিন্তু স্যার, আপনারা আসলে ঠিক কি জিনিস তল্লাশি করছেন? ওই এমন কোনো সূত্র যাতে এই কেসের গোড়ায় আমরা পৌঁছতে পারি। কিন্তু স্যার, আপনাদের এটা কেন মনে হচ্ছে যে সেই সূত্র আমার ঘর থেকে পাওয়া যায়? না না, যেখানে যেখানে রাহুল শুটিং করেছিল আমরা সব জায়গাতেই যাচ্ছি, শুধু আপনার বাড়িতে নয়, সব জায়গায় যাচ্ছি আমরা। এই আপনার বাড়িতে গোডাউন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওখানে তেমন কিছু নেই, ওই পুরনো কিছু ফার্নিচার ব্যাস। আমি একটু দেখতে চাই। স্যার, ওই গোডাউনটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, ওই মাকড়সার জাল টাল আছে তো আপনার পোশাক নষ্ট হয়ে যাবে। পোশাকের চিন্তা করবেন না আপনি, আপনি শুধু লাইটটা জ্বালান। হ্যাঁ হ্যাঁ। স্যার, পুরো বাড়ির ভালো করে তল্লাশি নিলাম, সেরকম কিছু পাওয়া গেল না। আমি বলেছিলাম না স্যার, আপনারা আসলে এখান থেকে কিছুই পাবেন না। ঠিক আছে সুমিত বাবু, এখন তো আমরা চলে যাচ্ছি, কিন্তু দরকার পড়লে আপনাকে আবার ডিস্টার্ব করতে পারি। স্যার, আপনারা শুধু শুধু আমাদেরকে সন্দেহ করছেন, আমরা রাহুলকে খুন করিনি। সব খুনি এই কথাই বলে যে সে খুন করেনি। রাহুলের ক্যামেরা তুমি চুরি করেছিলে, ওর বাকি জিনিসপত্রগুলো তুমি চুরি করেছিলে। চুরি করিনি স্যার, না বলে কিছু সময়ের জন্য ব্যবহার করেছিলাম এই ডকুমেন্টারি ফিল্মটা শুট করার জন্য। আর এই জন্য রাহুল তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিল, আর তুমি ওর প্রাণ নিয়ে নিলে। এসব আপনি কি বলছেন? এরকম একটা ছোট ব্যাপারের জন্য আমি ওকে মেরে ফেলবো কেন? ওহো, চাকরি থেকে তোমাকে বের করে দিল, আর এটা তোমার কাছে ছোট ব্যাপার? হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার, বুঝেছো? আমাদের কাছে তো অনেক বড় ব্যাপার। আর তুমি মধুমিতা, তোমার বক্তব্যটা কি? স্যার, এইসবের মধ্যে আমাকে কেন ফাঁসানো হচ্ছে? কেউ তোমাকে ফাঁসাচ্ছে না, বুঝেছো? স্যার দেখুন, আমি তো একজন অ্যাক্ট্রেস, যে চরিত্রটা আমি পাই সেই চরিত্রটা আমি ভালো করে মন দিয়ে করি। হ্যাঁ, অনেক সততার সঙ্গে তুমি অভিনয় করো, এতটাই সততার সঙ্গে যে তুমি জানোই না যে তুমি কোন চরিত্রে অভিনয় করছো আর কিসের জন্য, তাই না? জানো এই খামে কি আছে? না, কি আছে? এই খামের মধ্যে ওই মেয়েটির ডিএনএ রিপোর্ট আছে, যেটা রাহুল ল্যাবে পাঠিয়েছিল। হাড়ের ডিএনএ রিপোর্ট? হ্যাঁ, হাড়ের। এবারে বলো, রাহুল ছাড়া আর কার প্রাণ নিয়েছো তুমি? ওই মেয়েটি কে ছিল যাকে তুমি মেরেছো? আমি কাউকে মারিনি। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? তাহলে বনরাজনগর কেন গিয়েছিলে অ্যাসাইলামে রাহুলের পেছন পেছন? হ্যাঁ, ওকে ভয় পাওয়ানোর জন্য। কিন্তু ওগুলো শুধু মজা ছিল, মজা করেছিলাম। হ্যাঁ, আমি রাহুলের কাছ থেকে বদলা নিতে চেয়েছিলাম, ওকে শুধু ভয় পাইয়ে, ওকে মেরে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভয় দেখানোর জন্য তুমি মধুমিতাকে নিয়ে গিয়েছিলে নার্সের আত্মা সাজিয়ে, তাই না? নার্সের আত্মা? হ্যাঁ, নার্সের আত্মা। একদমই নয় স্যার,
মহেশের সাথে শুধু আমি একবারই শুটিং করেছিলাম এর আগে, আর ওতে আমি নার্স হইনি। হ্যাঁ স্যার, ওখানে আমি একাই গিয়েছিলাম, আমার সাথে কেউ ছিল না। একা গিয়েছিলে? তার মানে স্যার ছায়া ছিল না, ওই আত্মাটা আসল ছিল। পঙ্কজ, যদি তুমি একা গিয়ে থাকো তাহলে তুমি কোথায় ছিলে 25শে ফেব্রুয়ারি রাতে? বলো। আমি আমার বন্ধু নিশার বিয়েতে গিয়েছিলাম, আপনার যদি জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। সেটা তো আমরা জেনেই নেব, পুরোটাই জিজ্ঞেস করে নেব তোমাদের দুজনের ব্যাপারে। আপাতত তোমাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, যদি দরকার পড়ে তাহলে তোমাদের দুজনকে আবার এখানে আসতে হবে, বুঝেছো? তোমরা যেতে পারো। থ্যাংক ইউ স্যার। স্যার, এ তো দেখছি ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে। ওই ছায়াটা যদি মধুমিতার না হয় তাহলে কার ছিল? সেটা তো জানা যাবেই বিনীত, সেটা তো জানতেই পারা যাবে ওই ছায়াটা কার ছিল। এই জটটা আস্তে আস্তে খুলে আসছে বিনীত। স্যার, তার মানে এই কেসের সাথে আরো কোনো মেয়ে জড়িত আছে? হতে পারে। ফরেন্সিক ল্যাবের রিপোর্ট কোথায়? ইয়েস স্যার। এই জি স্যার। এই দেখো শালুখের রিপোর্ট, হাড়ের থেকে জিঙ্ক অক্সাইডের ট্রেসেস পাওয়া গেছে। জিঙ্ক অক্সাইড তো র্যাট পয়জনে সাধারণত ইঁদুর মারার বিষে ব্যবহার হয়ে থাকে। একটু মনে করে বলো, তোমরা যখন ওই 4টে বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য গিয়েছিলে, যেখানে রাহুল ওর ডকুমেন্টারির শুটিং করেছিল, ওখানে কি তোমরা কোনো র্যাট পয়জন দেখেছিলে? একটু ভালো করে ভেবে দেখো। ইঁদুর মারার বিষ মনে পড়েছে স্যার, এই সুমিত আর উদিতার গোডাউনে আমি একটা ইঁদুর মারা কল দেখেছি। ইঁদুর মারা কল দেখেছিলে সুমিত আর উদিতার বাড়িতে? যদি ইঁদুর মারা কল থেকে থাকে তাহলে ইঁদুর মারার বিষও থাকবে। এই সুমিত আর উদিতা নিশ্চয়ই আমাদের কাছে কিছু না কিছু লুকোচ্ছে। সুমিত আর উদিতার ইন্টারভিউ একটা ব্যাপার দেখার আছে সচিন। সেটা কি স্যার? যেই উদিতা নেহার নামটা করলো, সুমিত টেনশনে পড়লো। স্যার, আমারও সেরকমই মনে হচ্ছিল, কিন্তু এই নেহা তো উদিতার বান্ধবী, ওর বাড়িতে থাকতে গেছিল, তাহলে সুমিতের ওকে নিয়ে কি প্রবলেম? কিছু তো আছে সচিন যেটা গড়বড়ে। এই নেহা এদের বাড়িতে থাকতে এসেছিল আর তারপর হঠাৎ উধাও হয়ে গেল। হ্যাঁ স্যার, কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমরা এখনো জানতে পারছি না। উদিতাও তো ওর ইন্টারভিউয়ে এই নেহা কোথায় থাকে সেটা বলেছিল, তাই না? এই সিপি কলোনি, পুনে। পুনে মানে ওখানে নেহার বাড়িতে গিয়ে জানতে হবে কি ঘটে। হ্যাঁ হ্যাঁ, আসছি। আপনারা কারা? কাকে চান? আগে আমরা সিআইডি অফিসার, নেহার সাথে দেখা করতে এসেছি। সিআইডি থেকে? আগে হ্যাঁ, সিআইডি। মানে নেহার খোঁজ পাওয়া গেছে? জানতে পেরেছি মানে আমরা তো ওর সাথেই দেখা করতে এসেছি। আমি ভেবেছি আমার মেয়েকে পাওয়া গেছে। কোথায় নেহা? জানি না, 1 মাস হয়ে গেল নিখোঁজ আছে, না কোনো ফোন না কোনো খবর। ভগবান জানে আমার মেয়ে কি অবস্থায় আছে। আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আপনার মেয়ে নেহাকে আমরা ঠিক খুঁজে বার করব। আচ্ছা এটা বলুন যে কেউ আপনাদের ফোন করেছিল, হয়তো বা কেউ আপনাদের মেয়েকে কিডন্যাপ করেছে, কোনো ফোন এসেছিল? না বাবা, আমি তো বিধবা, কোনো রকমে নেহাকে পড়াশোনা শিখিয়েছি। আমি এমন ভাবে তৈরি করেছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর যদি কোনো অপহরণকারী আমার কাছে ফোন করতো, তাহলে ওদেরকে দেওয়ার মতো তো আমার কাছে কোনো টাকাই নেই। দেখুন মাসিমা, এরকম ব্যাপার নয় তো যে নেহা নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে চলে গেছে। আপনারা এসব কি বলছেন? পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে মাকে ছেড়ে চলে যেতে পারে, তাও কিছু না বলে? যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা নেহার ঘরটা একটু সার্চ করে দেখতে পারি, হয়তো ওর ঘর থেকে কিছু একটা পেলাম যেটা নেহাকে খুঁজতে সাহায্য করবে। পঙ্কজ, যাও ঘরটা সার্চ করো। কোথায় ওর রুমটা? বাদিকে। থ্যাংক ইউ। আচ্ছা এটা বলুন যে নেহার সাথে শেষবার আপনি কখন কথা বলেছিলেন? 19শে জানুয়ারিতে, যেদিন ওর আসার কথা ছিল। সকালবেলা ফোনও করেছিল, ও বলেছিল 12টার বাসে আসবে, কিন্তু কিন্তু আসেনি। আপনার কি মনে হয় নেহা কোনো ব্যাপার নিয়ে টেনশন করছিল, চিন্তা করছিল? নেহা যে দুশ্চিন্তায় ছিল সেটা আমাকে কখনো বলেনি, কিন্তু আমি যে ওর মা হই। আপনার কি মনে হয় কি ব্যাপারের জন্য নেহা টেনশনে ছিল? ওর টেনশনের কারণ কি ছিল? বাবা, নেহা তো বড় বড় স্বপ্ন নিয়ে মুম্বাইতে গেছে, আর কিছু করে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু যখন ও বলল ও পুরোপুরি ভাবে বাড়িতে চলে আসবে,
তখনই আমি বুঝতে পেরে গেছি নিশ্চয়ই কিছু হয়েছে, আর যে কারণে আমার মেয়ের চিন্তা ভাবনা অদ্ভুতভাবে বদলে গেল। স্যার, হ্যাঁ পঙ্কজ, স্যার এটা ভালো করে দেখুন। সুমিত নেহাকে একটা বার্থডে কার্ড দিয়েছিল। টু মাই বিলাভড নেহা, হ্যাপি বার্থডে 16 জুলাই ফ্রম সুমিত। এর মধ্যে তো 16 জুলাই ডেট লেখা আছে। ওই সময় তো নেহা উদিত আর সুমিতার কাছে থাকতেও যায়নি। তার মানে স্যার সুমিত আর নেহা একে অপরকে আগে থেকেই চিনত, আর হয়তো এদের মধ্যে। হ্যাঁ নিখিল, এই কার্ডটা দেখে তো সেটাই মনে হচ্ছে যে ওদের দুজনের মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার ছিল। স্যার, স্যার ওই হাড়ের ফরেন্সিক রিপোর্টটা যে আমরা বয়স্ক লোকের ঘর থেকে পেয়েছিলাম সেটা তো নেহারই হতে পারে। নিখিল, নেহার চিরুনিটা নিয়ে নাও। নেহার চুলের ডিএনএ টেস্ট করাতে হবে, জানতে পারা যাবে যে ওই হাড়টা নেহার ছিল কিনা। আরে সূর্য স্যার, আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্ল্যানটা একদম পারফেক্ট চলছে। আরে এসিপি স্যারের ল্যাপটপ থেকে যে আমি ডেটাগুলো চুরি করেছিলাম না, সেটা আমি ডিসিপি স্যারকে দিয়ে দিয়েছি। আপনি একদম টেনশন করবেন না, সবকিছু ঠিক আছে। আপনাকে আমি পরে ফোন করছি। স্যার, তুমি একজন সিআইডি অফিসার, একজন সিআইডি অফিসার, বুঝেছ? আর সিআইডি অফিসার সেই কাজটাই করে যেটা দেশের পক্ষে আর সমাজের পক্ষে হয়ে থাকে। স্যার আমি সমাজকে নিয়ে ভাবি স্যার। চুপ করো, নিজেকে জিজ্ঞেস করো, না হলে তাকে জিজ্ঞাসা করো যার হয়ে তুমি এই কাজগুলো করছো। জিজ্ঞেস করো নিজেকে যে তুমি কি ঠিক কাজ করছো, যেটা দেশের স্বার্থে হচ্ছে, নাকি এর পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে। স্যার, হ্যাঁ স্যার নেহার চুলের ডিএনএ রিপোর্ট এসে গেছে। কি জানতে পেরেছো? স্যার নেহার চুলের ডিএনএ আর ওই হাড় যেটা রাহুল পাঠিয়েছিল ওটার ডিএনএ দুটো ম্যাচ করে গেছে। দুটো ম্যাচ করে গেছে? তার মানে নেহাকে খুন করা হয়েছে। আর সুমিতের অফিস থেকে যেটা জানতে পেরেছি, সুমিত কাজের জন্য মাঝে মধ্যেই পুনেতে যেত, আর ওখানেই হয়তো নেহার সাথে ওর বন্ধুত্ব আরো গভীর হয়েছিল। হয়তো এটাই হয়েছে যে নেহা সুমিতকে বাধ্য করতে চেয়েছিল যে তুমি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। তাই ওর থেকে নিস্তার পাওয়ার জন্য সুমিত এই নেহাকে শেষ করে দিয়েছে। সুমিত, এই সুমিতের নাটকের পর্দা সরানোর সময় এসেছে। আগে আপনারা? আপনি কি কোনো জগিং টকিং এ যাচ্ছেন উদিতা দেবী? আগে না, মানে বাস এমনি হাঁটতে বেরোচ্ছিলাম। আচ্ছা, সুমিত কোথায় আছে একটু ডাকুন তো। সুমিত তো বাড়িতে নেই। আপনি মিথ্যে কথা বলছেন না তো? আচ্ছা, আমি আপনাদের মিথ্যে কেন বলবো? কিন্তু আপনারা সুমিতকে খুঁজছেন কেন? খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনি। শ্রেয়া, বিনীত, খুব ভালো করে বাড়িটা তল্লাশি করো। ইয়েস স্যার। কিন্তু আরে আপনারা আগে একবার এই বাড়ি তল্লাশি নিয়েছেন, তাহলে আবার এখন কেন? কেননা এই ব্যাপারে আমাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে, আমরা জানতে পেরে যাব যে আপনার স্বামী মিস্টার সুমিত একজন খুনি। কি? সুমিত আর খুনি? এসব আপনি কি বলছেন? আপনি জানেন যে নেহা নিখোঁজ? হ্যাঁ আমি জানি, কিন্তু সুমিতের এসবের সঙ্গে কি সম্পর্ক আছে? কেননা সে নিখোঁজ হয়নি, ওকে খুন করা হয়েছে, আর সুমিতই মেরেছে ওকে। সুমিত নেহাকে খুন করেছে? এসব আপনি কি বলছেন?
আমার স্বামী কাউকে খুন করতে পারে না। স্যার, হ্যাঁ বিনীত, স্যার নিচে আসুন প্লিজ। হ্যাঁ বিনীত, স্যার এই দেখুন স্যার। এতগুলো রক্ত? স্যার মনে হয় নেহার লাশের টুকরোগুলো এখানেই রাখা হয়েছিল। এসব কি? সেটাই তো আমরা জিজ্ঞাসা করছি আপনাকে, এগুলো কি? আমি কিভাবে জানবো? আমি জানি না এসব এখানে কিভাবে এলো। একজন মেয়ে নেহা, যে কিনা আপনার বাড়িতে পেঙ্গেস্ট হিসেবে থাকে, আপনার সবচেয়ে ভালো বন্ধু, হঠাৎ নিখোঁজ হয়ে গেল আর আপনি কিচ্ছু জানেন না। স্যার কিন্তু উদিতা, উদিতা, আরে আসুন আসুন সুমিত বাবু, আপনার জন্য অপেক্ষা করছিলাম আমরা। আপনারা আবার? বাস শেষবারের মতো, এরপর তো জেলেই আপনার সাথে আমাদের দেখা হবে। জেলে? কি বলছেন আপনারা? সত্যি কথা বলছি আমরা, নেহাকে নিষ্ঠুরভাবে খুন করে ফেলেছেন, এখন নির্দোষ আছেন। কি? নেহা খুন হয়ে গেছে? কি বলছেন আপনারা? আমি কেন মারবো ওকে? ও তোমার ভালো বন্ধু ছিল। বন্ধুত্ব যখন প্রেমের রং নেয় তখন জীবনে ঝড় চলে আসে। দেখুন, আপনারা যা ভাবছেন সেটা একদমই নয়। মিস্টার সুমিত, তুমি যে নেহাকে প্রেমের গ্রিটিং পাঠিয়েছিলে সেটা আমাদের হাতে চলে এসেছে। সুমিত, এনারা কি বলছেন? কোন গ্রিটিং কার্ডে কথা বলছেন? উদিতা, এদের কথায় বিশ্বাস করো না, এরা মিথ্যে বলছে। যদি এনারা মিথ্যে বলে থাকেন তাহলে তুমি এত ঘামাচ্ছ কেন? স্যার, স্যার এই দেখুন, ভিতর থেকে এই নার্সের ড্রেসগুলো পেলাম। নার্সের ড্রেস? না ও নার্স, না আপনি নার্স সুমিত বাবু। তাহলে এই নার্সের পোশাক কে পরে? ভুলে গেলে বিনীত, রাহুলের খুনিও নার্সের ড্রেসই পরা ছিল। স্যার তাছাড়াও এই মার্শাল আর্টের ড্রেসও পেয়েছি স্যার, ব্ল্যাক বেল্টের সাথে। ও, তাহলে তুমি মার্শাল আর্টও জানো? না না স্যার, আমি মার্শাল আর্ট জানি না, ও তো উদিতা জানে। উদিতা দেবী, আপনি মার্শাল আর্ট জানেন? আর একজন মার্শাল আর্ট এক্সপার্টই রাহুলের এভাবে ঘাড় ভেঙে দিতে পারে। উদিতা দাঁড়াও। খেলাধুলোর সময় শেষ। তুমি কেন করলে সব? নেহার আমি খুব ভালো বন্ধু ছিলাম, তাই নেহা যখন পুনে থেকে মুম্বাই এলো তখন আমি ওকে আমার বাড়িতে থাকতে দিই। তার বদলে ও আমায় কি দিল? ও আমার স্বামীকে ছিনিয়ে নিল। লাশ কোথায় নেহার? পেছনে গার্ডেনে পোতা আছে। আমার এরকম মনে হয় যে এই বাড়িতে যে আওয়াজগুলো হয় সেটা নেহার আত্মার। আত্মার নয়, তোমার অন্তরাত্মার আওয়াজ। তোমার অপরাধ, তোমার আত্মগ্লানি তোমাকে ততদিন অসুবিধায় ফেলবে যতদিন তোমার কৃতকর্মের শাস্তি তুমি না পাও। হয়তো ফাঁসি হবে তোমার।